দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। শুরুতেই দিনের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ জানিয়ে রাখতে চাই, তারপরে আলোচনাটা শুরু করব। গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে রয়েছে আজকে গুম কমিশন একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলেছে বেশিরভাগ গুমই রাজনৈতিক, 48% গুমের ঘটনার জন্য র্যাব, পুলিশ দায়ী। গুম কমিশনের রিপোর্ট এইসব তথ্য উঠে এসেছে। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 42 জনের আপিল, দলগুলোকে রেষারেষি বন্ধের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচনে 70% ভোটার বিএনপিকে সমর্থন দেবে, আর জামায়াত ইসলামীকে সমর্থন দেবে 19% ভোটার। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASDর জরিপে। এবার আইপিএলের সম্প্রচার বন্ধ করলো বাংলাদেশ, ক্রিকেটারদের অসম্মান সহ্য করবে না বিসিবি। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ দিনের গুরুত্বপূর্ণ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আমরা মোটামুটি সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি এবং সব মিলিয়ে তারেক রহমান গত কয়েকদিন ধরেই বেশ রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, ব্যবসায়ীদের সাথে বসছেন। সেই বিষয়গুলো যেমন থাকবে, তেমনি মনোনয়ন যাচাই বাছাই চলছে, সেটিও থাকবে এবং আপিল শুনানি শুরু হয়েছে আজকে। সে বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। রয়েছেন সবচেয়ে দক্ষিণে আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং রয়েছেন কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে চাই একটু জনাব আবুল হাসান রুবেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু নির্বাচনের ডামাডোল চলছে, এরই মধ্যে একটি জরিপের কথাও আমি বললাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যাদের সাথে যুগপৎ আন্দোলন করেছেন, মাঠে ছিলেন, তাদের সাথে রয়েছেন এখনও, এবং আসন ভাগাভাগিতে বিএনপি বিশেষ করে শরিকদের সাথে আসন শেয়ার করেছে ইতিমধ্যে, এবং আপনারাও সেখানে যুক্ত হয়েছেন আপনাদের গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী। আমি একটু আপনার কাছে জানতে চাই, আজকে আপনারা তারেক রহমানের সাথে বৈঠকও করেছেন। আপনাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে নির্বাচনের যে ঘনঘটা যে জরিপ আমরা দেখলাম, তাতে আপনার কি মন্তব্য থাকবে বা আপনার ব্যাখ্যাটা কি, যে এই জরিপে মানুষের আসলে আকাঙ্ক্ষাটা কি ফুটে উঠেছে বা এসেছে বলে মনে হয় কিনা? ধন্যবাদ। মানে জরিপ তো নানাভাবে নানান সময়ে হয়, আমরা এর মধ্যে অনেক জরিপ দেখেছি, অনেক জরিপ হয়, কিন্তু সর্বশেষ এই জরিপটা আমাদের সামনে এসেছে। ফলে আমি যে একটা দেখতে পাচ্ছি যে জরিপগুলোতে একটা ব্যবধান আছে আর কি। ব্যবধান আছে মানে হচ্ছে যে ধরেন এক একটা সময়ে যখন জরিপ করা হয়, তখন আসলে একটা সময়ের কি বলা যায়, তাপ উত্তাপ টের পাওয়া যায়। এক একটা সময় যদি বলি, এর আগের জরিপগুলো থেকে এটা কিন্তু একটু ভিন্ন, অর্থাৎ ভিন্ন, একেবারেই বিএনপির দিকে হেলে পড়েছে বলা যায়, কিন্তু এর আগে এতটা ছিল না। হ্যাঁ, আমি এটা বলছিলাম যে কারণ এর ভেতরে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে রাজনৈতিক বাঁকগুলো অনেকভাবে আসলে প্রভাবিত করে। ধরেন একটা পর্যায়ে যেটা ছিল যে প্রায় কাছাকাছি এরকম একটা জায়গা ছিল, সেখানে কিন্তু আপনি দেখবেন যে প্রায় 33% থেকে 40% হচ্ছে আনডিসাইডেড ভোটার। হ্যাঁ, তো ভোট যত আগে আসতে থাকে, কাছাকাছি আসতে থাকে, ভোটাররা ডিসিশন নিতে থাকেন যে আসলে তারা কি করবেন। এবং ধরেন নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে, তারপর বিভিন্ন ধরনের কার্যক্রম হয়েছে। আমার কাছে মনে হয় বেশ কয়েকটা ঘটনা এর ভেতরে ঘটেছে যেইগুলো আসলে কিছুটা বিএনপির দিকেও ঝুঁকিয়ে দিয়েছে ভোটারদের। সেই জন্য আপনি কোন কারণগুলো বলবেন? একটা কারণ হচ্ছে ধরেন তারেক রহমানের দেশে ফেরা তো আছে, তারেক রহমানের দেশে ফেরা একটা আছে। আমার মনে হয় যে খালেদা জিয়া, যিনি আসলে বাংলাদেশের মানুষের ভেতরে খুবই সম্মানিত ছিলেন, ভালোবাসার ছিলেন, তার মৃত্যুও একটা কারণ হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে হচ্ছে যে নেগেটিভলি, ধরেন এই যে বিভিন্ন গণমাধ্যমে আক্রমণ করা হলো এবং করা হলো, এটার সঙ্গে যাদের যুক্ত বলে মানুষ সন্দেহ করে বা মনে করে, তাদের প্রতি তাদের এক ধরনের এরা গেলে কি হবে সেটা নিয়ে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হওয়া, এই সমস্ত জায়গা থেকে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে এই দিকে ঝুঁকে পড়ছে। অন্যদিকে আমি বলবো যে
মানে আমরা একটা পজিটিভ মানে রাজনীতি এবং পজিটিভ রাজনীতি, একটা রাজনীতি, ঐক্যের রাজনীতি, এইটার বার্তাও কিন্তু আসলে তারেক রহমানের কাছ থেকে শুনেছি। এবং আজকে আমরা যে আলাপে গেলাম, জি হ্যাঁ, সেখানেও আমরা যে আলাপটা করলাম খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমরা আলাপ করছি। আমরা প্রধানত আসলে গিয়েছিলাম এক ধরনের আমাদের সহমর্মিতা জানাতে এবং মানে 3 বারের প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া, তাকে আসলে যেভাবে তিনি মৃত্যুবরণ করেছেন তার পেছনে তো আসলে আমরা যদি একটু দেখি যে আসলে তাকে যেভাবে আটক রাখা হয়েছিল, দীর্ঘ সময় ধরে চিকিৎসা দেওয়া হয় না, এই সমস্ত কারণ তো এটা আছে। ফলে এটা একটা শুধু মানে এটা একটা মানে একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে যেটার সাথে লিংক আছে, এটা বলছেন আর কি, যে মানে জেলের সাথে জেলে গেল তিনি হেঁটে, তারপরে বেরিয়ে আসলেন মানে, এবং তার চিকিৎসা যেভাবে করা যেত আসলে বাইরে যাওয়ার বিষয়ে আমরা এটা অনেক আগে থেকে বলছি যে তার তো চিকিৎসার অধিকার আছে। একজন মানে যিনি অসুস্থ, তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং যথার্থ চিকিৎসা পাওয়ার জন্য আমরা অনেকবার বলেছি, কিন্তু সরকার তো কর্ণপাত করেন না, এটা তো আমরা জানেন, সবাই জানি। সেটা তো আগের সরকার কর্ণপাত করেন নাই। ফলে এইটা তার আসলে মানে এই যে রোগগ্রস্ততাটাকে আসলে মানে বাড়িয়ে দিয়েছে, এটার একটা জায়গা তো আছেই। ফলে সমস্ত জায়গা থেকে আমরা এই জায়গা থেকে গিয়েছিলাম, কিন্তু যা হয় আসলে মানে আমরা যখন একটা রাজনৈতিক লোক আরেকজন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলতে গেছি, স্বাভাবিকভাবে দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এগুলো নিয়ে আলাপ হবে। ফলে আমরা আলাপ করেছি এবং খুবই মানে আমি বলবো যে খুবই মন খুলে আমরা কথা বলেছি এবং কথা বলার ভেতর দিয়ে মানে আমাদের অনেকগুলো ঐক্যের জায়গা আসলে প্রকাশিত হয়েছে। যেমন আসলে দেশ নিয়ে আমরা কি করতে চাই, মানে ঐক্যবদ্ধভাবে কিভাবে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং প্রোগ্রামের দিক থেকে উনি যে সমস্ত অর্থনৈতিক প্রোগ্রাম, বিশেষভাবে নারীদের জন্য প্রোগ্রাম, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত প্রোগ্রামগুলো ওনারা কী কী নিচ্ছেন, আমরা কি কি চিন্তা করছি, এই সমস্ত বিষয়গুলো যখন আলাপ আলোচনার ভেতর দিয়ে উঠে এসেছে, তখন আমরা দেখেছি যে অনেক কমন গ্রাউন্ড আছে। যে আসলে মানুষের আর্থসামাজিক উন্নতির প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন এবং এখানকার সমস্ত ধরনের মানুষের ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষের যে অধিকারের প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলোতে আসলে আমাদের একটা ঐক্যমত্য আছে। এবং এই ঐক্যমত্যের জায়গা থেকে আসলে আমরা যে মানে বিএনপির সঙ্গে একটা যুগপৎ আন্দোলন করেছিলাম, তার ভিতরে যে 31 দফা আমরা মানে দিয়েছিলাম, সেখানেও আসলে এটার প্রকাশ আছে। 31 দফা সংস্কারের কথা বলছেন। 31 দফা প্রস্তাব। আমি যদি আপনাকে একটু জানতে চাই যে এই যে জরিপটা করা হয়েছে যেখানে 70% সমর্থন দেবে বিএনপিকে, এটা এক ধরনের একপাক্ষিক অবস্থা হয়ে যাচ্ছে কিনা, বা যেটা আমি একটু যদি বলার চেষ্টা করি বা বোঝাতে পারি যে শেখ হাসিনার আমলটা যেমন হয়েছে যে এক ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টোরি, যেভাবেই হোক একপাক্ষিক হওয়াতে তিনি এক ধরনের ফ্যাসিবাদী হয়ে ওঠার একটা প্রবণতা ছিল তার মধ্যে। এখনও কি এই একদিকে হেলে পড়ার কারণে শক্তিশালী বিরোধী পক্ষ না থাকলে সেরকম কোনো আশঙ্কা বা সেরকম কিছু বার্তা আছে কিনা? মানে আপনাকে বলি যে আপনার ব্যাখ্যাটা, মানে আমার ব্যাখ্যাটা হচ্ছে যে ধরেন আপনি অবশ্যই কিছু রিস্ক থাকে, কিন্তু আসলে নির্ভর করে আসলে সরকারের যারা আছেন তারা আসলে কি ধরনের মানে পথ নিচ্ছেন, তারা কি একটা ডেমোক্রেটিক পথ নিচ্ছেন, আবার একইভাবে বিরোধী দলও আসলে কি ধরনের পথ নিচ্ছেন। মানে বিরোধী দল এমন অনেক সময় হতে পারে খুব ছোট কিন্তু অনেক ভাইব্রেন্ট, অনেক তারা মানে সরকারের ভয়েস রেজ করতে পারেন। ফলে এইটা নির্ভর করে মানে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। আর শেখ হাসিনার সময় যেটা হয়েছে সেটা আসলে মানে ওনারা যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলেন, তখন কিন্তু ভোটের হারের তফাৎ কিন্তু এরকম বেশি ছিল না। আপনি যদি খেয়াল করে দেখেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অনেক ক্ষেত্রে অনেককে এইটা করতে এক ধরনের প্রভোগ করে, উদ্বুদ্ধ করে, করতে পারে। আমি বলি যে এটা করতে পারে, কিন্তু এইবারে আমরা কয়েকটা জিনিসের ভেতর দিয়ে যাচ্ছি। তার ভেতরে একটা হচ্ছে যে ধরেন অনেকগুলো বিষয়ে সংস্কারের প্রস্তাব আছে। এই সংস্কারের প্রস্তাবের ভেতর দিয়ে কিন্তু এইটা সম্ভাবনা মানে রাষ্ট্রনৈতিকভাবে, সাংবিধানিকভাবে এটা কমানোর ব্যবস্থা কিন্তু আসলে আছে। আমরা অনেকগুলো বিষয় ধরেন নির্বাচন কিভাবে হবে, কিভাবে আসলে হবে, এই সমস্ত জায়গায় যে ধরনের প্রস্তাবগুলো আছে, সেই প্রস্তাবগুলোর ধরেন সরকার দল বিরোধী দল মিলিয়ে একটা নির্বাচন কমিশন গঠনের বিষয় আছে, যেটা আগে ছিল না।
আগে একটা সরকার দল থেকে এক ধরনের অনুসন্ধান কমিটি করে দেওয়া হতো, সেখানে সবাই দিত, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা হতো আসলে সরকারের ভেতর দিয়ে। আমরা এই বিষয়টা একটু কামরুজ্জামান রতনের কাছে তাহলে একটু জেনে নেই যে আমি যে কথাটা আসলে তার কাছে জানতে চেয়েছি যে এক ধরনের যেহেতু 70% সমর্থন, যদিও জরিপের বিষয়ে না এর আগে যে জরিপগুলো হয়েছে সে বিষয়ে যখন প্রায় কোনো আমরা আরও আগের জরিপে দেখেছি জামাতের দিকে শতাংশ বেশি ছিল, এখন আস্তে কমে এসেছে, এবং এখন যে জরিপটি করেছে ইএসডি সেখানে 70% বিএনপিকে দেখাচ্ছে। মানে এই ধরনের একপাক্ষিক যে বিএনপির এক ধরনের বড় বিএনপির দিকে হেলে পড়েছে, এতে করে যেটা তার কাছে জানতে চাইলাম যে এক ধরনের নিরঙ্কুশ সমর্থন পেলে অনেক সময় দেখা যায় সেই সরকার অনেক বেশি ফ্যাসিবাদী বা এক ধরনের নিজের আমিত্বকে জাহির করতে চায়। এই ধরনের অবস্থার কি পরিবর্তন হবে কি না? আমরা ধরেই নিলাম যে 70% যদি ধরে নেই, তাহলে বিএনপির সে অবস্থান আছে কিনা যে না মানুষের জন্য কাজ করার বিষয়টা। আসলে আজকের যে আলোচনাটা প্রথমেই আমি যেভাবে আপনি শুরু করতে চাচ্ছিলেন আমি সেটা বলি যে কোনো প্রেক্ষাপটে আজকের যে পরিবেশে যে পরিস্থিতিতে বাংলাদেশে একটা ক্রেডিবল একটা ইলেকশন হতে যাচ্ছে আমরা সবাই জানি, একটা দীর্ঘ সংগ্রামের এক ভোটের কোনো সংস্কৃতি এই বাংলাদেশে ছিল না, এবং এক ব্যক্তির এক দলের ইচ্ছাশক্তির উপর বাংলাদেশ গণতন্ত্র, নির্বাচন, বিচার ব্যবস্থা, আইন মানে যতগুলো বাংলাদেশ একটা রাষ্ট্র চালাতে যতগুলো অর্গানিক যতগুলো বডি থাকে সবগুলোর ভিতরে এক ব্যক্তির ইচ্ছাশক্তির উপর দেশ চলত। সেইখানে গত নির্বাচন বলতে আমরা যেটা ফেসিস্টের আমলে যতগুলো নির্বাচন হয়েছে এবং তাদের যে ভোট জরিপ আর এই ইএসডির আপনি যেটা ইমানেন্স যেটা আপনার ভোটের যে তার একটা যে সমীক্ষা জনগণের উপর দিল, এটার সাথে আমি কখনোই এটা মিল খুঁজতে আমি যাবই না। কারণ তখন তো ছিল একটা দলীয় সরকার এবং দলীয় সরকারের আন্ডারে ছিল নির্বাচন, তো সুতরাং সে ম্যানিপুলেট করবে এবং যার ইচ্ছাই ছিল যে নামে মাত্র নির্বাচন, সেখানে গণতন্ত্রের নামাবলিতে নির্বাচন নামক যে শব্দটি ব্যবহার করতে হয় সেই শুধু শব্দটা ব্যবহার করেছে। গণতন্ত্রের যে আসলে মানুষকে স্বাদ পাইয়ে দেওয়ার মতো অধিকার দিয়ে মানুষকে গণতন্ত্রের স্বাদ দেওয়ার যে মানসিকতা ছিল ওইটাই তো ওই সরকারের ছিল না। তারপরে নির্বাচন বলেন, এই সংবাদপত্রে আপনাদের স্বাধীনতা বলেন এবং বিচার ব্যবস্থা বলেন, ব্যাংক লুটের যে একটা হরিবল একটা অবস্থা ছিল, তো কোন ক্ষেত্রে একটা রাষ্ট্র রাষ্ট্রের মতো করে পরিচালিত মানে হয়েছে, সেখানে ওই শাসক গোষ্ঠী শুধুমাত্র তারা ক্ষমতায় থাকবে, লুটেপুটে খাবে, নির্বাচনের নামে মানুষকে ধোঁকা দেওয়া হবে, এবং নির্বাচন নামে একটা প্রহসন ছিল, একটা ফার্সিক্যাল ইলেকশন ছিল গত টেনিউরগুলোতে। তো সেইখানে এখন যেই সরকারের আন্ডারে ডক্টর ইউনূস, উনি বাংলাদেশের না পৃথিবীর একজন বরেণ্য ব্যক্তি, তার কমিটমেন্ট এবং সেনাপ্রধান জনাব ওয়াকার এবং বর্তমান যে নির্বাচন কমিশনার, কেউই কিন্তু দলীয়ভাবে তারা কিন্তু বায়াসড না। এই ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু সবাই যার যার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে সবাই কিন্তু জনগণের গণতন্ত্রের এবং সার্বভৌম বাংলাদেশের জন্য নিজের একটা আত্মপরিচয় ইন্টিগ্রিটি দিয়ে জনগণের মধ্যে কিন্তু তাদের একটা আস্থা, আমি মনে করি হ্যাঁ তাদের চেষ্টা সর্বাঙ্গে সফল হয়েছে এটা আমি বলবো না, তারা সার্থক সেটা আমি বলবো না, কিন্তু তাদের চেষ্টাটা তাদের আন্তরিকতাটা এটাকে কিন্তু আমরা মূল্যায়ন করতে চাই। সেইখানে আমার মনে হয় যে বিগত ফেসিস্ট পলায়ন পর একটা রাষ্ট্রের সাথে এই বর্তমানে যে ইলেকশন যে কন্ডাক্টটা হবে পরিচালিত হবে এইটার সাথে আমি কখনোই এটাকে মিলাতে যাব না। শুধু এইটুকুই বলি যে অতীতে আমরা বিভিন্ন সংস্থার আমরা রিপোর্ট দেখেছি, এরকম অনুসন্ধানী রিপোর্ট দিয়ে জনগণকে মোটিভেটেড করেছে। এবং দেখেন বাংলাদেশে যারা বিদেশ থেকে যে সাংবাদিকগুলো আসতো তারা কারা, তারা ওগুলো কিন্তু এক ধরনের কিন্তু ওই পাপেট ছিল। তারা এখানে এসে 5 স্টার হোটেলে থাকতো, তাদেরকে ডলার এখানে যাওয়ার সময় দেওয়া হইতো, তাদেরকে ওই যে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য যে আমি ভালো আমার আমলে গণতন্ত্র নিরাপদ, এই ধরনের সার্টিফিকেট দেওয়ার মতো যাদের ভুইফোর, যাদের কোনো বিশ্ব পরিমণ্ডলে যাদের কোনো ওই সংস্থার বলেন ওই ব্যক্তিগত ওই মানুষগুলো বলেন তাদের কিন্তু সুনাম ছিল না। তারা বিভিন্ন কালিমা লেপনের মধ্যে দিয়ে কিন্তু তাদের আত্মপরিচয় কিন্তু আমরা বাংলাদেশ মানুষ জেনেছে। সুতরাং গত নির্বাচনের সাথে এই নির্দলীয় একটা সরকারের এবং তার আন্ডারে যে কোনো আমরা এই ধরনের অনুসন্ধানী
যে রিপোর্টগুলো সেটা ইএসডি যেটা করেছে, আমি মনে করব হ্যাঁ, তো এটা তো আর একটা বিএনপি নামক কোনো সংস্থা দিয়ে এটা করা হয়নি, সেইটা যে কোনো আপনি শুধু, এবং তারাই যে করে ইএসডি করেই যে মানে রিপোর্ট বা অনুসন্ধানটা বন্ধ হলো তা না। এখানে দেখবেন অনুসন্ধান রিপোর্টগুলো কিন্তু বেসড অন সাম রিজনসের উপর করে, কিন্তু তারা এইটার একটা ক্রাইটেরিয়া তৈরি করে যে কোন বেজের উপর তারা এই রিপোর্টটা দিল। আপনি সবগুলো যদি মিলান এবং এরপরও যতগুলো আপনি দেন, যেই রিপোর্টগুলো আসবে সেই রিপোর্টগুলোকে কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে, বা একেবারে আপনি ধোয়া মানে ধূপে টিকবে না এই ধরনের কথা বলা যাবে না। ভাই যে এটা আমরা বলছিলেন আবুল হাসান রুবেল ভাই, আগামী দিনে কেন ঝুঁকবে না? আপনি দেখেন ওনার মুখ থেকে শুনলেন, আমরা সবাই জানি বাংলাদেশে একজন নারী, বেগম খালেদা জিয়া নারী ছিল, নারীদের উপর শিশুদের উপর যখনই কোনো দেখবেন যে অন্যায় অত্যাচার হয়, মানুষ কিন্তু আলাদা এটার উপর সেন্টিমেন্ট তৈরি হয় বা আবেগ তৈরি হয়। ম্যাডামের উপর যা হয়েছে সবাই আমরা জানি, তো এইটা নির্বিচার, এবং ম্যাডামের মতো আপনি দেখেছেন উনি প্রতিহিংসাপরায়ণ যদি হতো, ওনার রিলিজের পরে একটা বাক্য ব্যয় করে নাই যেটা রাষ্ট্র অশান্তি হবে, এবং ওনাকে কারা করেছে এটা ম্যাডাম জাতি জানে, কিন্তু ম্যাডামের মুখ দিয়ে এই আওয়ামী ফেসিস শব্দটা পর্যন্ত উচ্চারণ করেনি। তো বাংলাদেশের মানুষ কিন্তু এরকম সাবমিসিভ ওয়েতে এবং মানুষকে সম্মান দিয়ে যে কথা বলতো এটা বেগম খালেদা করতো, এবং এত বেগম খালেদা জিয়াকে কি না বলেছে ওনার প্রতি, এবং ওনার রোগ নিয়ে কথা বলেছে, এগুলো মানুষ কখনই ভালোভাবে নেয় নাই। আমি মনে করি ম্যাডামের উপর যে অত্যাচারটা হয়েছে, পরবর্তীতে চিকিৎসার নামে ম্যাডামকে যেভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছে, এবং আসলে একজন নারী নেত্রী হিসাবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ওনার উপর যা হয়েছে এই জানাজার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তুমি যা বলছো তা মিথ্যা বলছো, তুমি যা করছো একটা জুলুম করছো। জুলুমের একটা প্রতিবাদ এই জানাজার মধ্যে দিয়ে বাংলাদেশ মানুষ দেখেছে। এইটা একটা সেন্টিমেন্ট। তারেক রহমান অনেকে বলেছিল উনি দেশেই আসবেন না। আপনি দেখেন প্রতিটা স্টেপ কিন্তু বিএনপি কিন্তু পজিটিভলি এগোচ্ছে, এবং তাদের সাথে তারেক রহমান যে আজকে ভিশনারি কথাগুলো বলছে, আজকে ওনারাই 5 দল দেখেন দেখা করেছে, দেখা করে সবাই কিন্তু আশাবাদী। কেন? তারেক রহমানের আপনার অবয়ব দেখে বা ওনার অঙ্গভঙ্গি দেখে কি ওনারা আশাবাদী না? ওনাদের সাথে কথা বলেছেন, উনি একজন ভিশনারি মানুষ, পরিকল্পনা শুনেছেন, এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওনার যে সুদূর প্রসারী একটা চিন্তা এবং এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটাকে কিন্তু সম্মুখ একটা ধারণা নিশ্চয়ই আপনাদের সাথে দিয়েছে। তখনই কিন্তু আস্থা এবং বিশ্বাসের জায়গায় তারেক রহমান আসলো। এবং দেখেন এই সরকারটা বিগতভাবে দলীয় সরকার ছিল না, তারা আমি বলবো তারা অনেস্ট ছিলেন, কিন্তু তাদের দক্ষতা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাদেরকে রিমুভ করানো পর্যন্ত এই সরকারের কিন্তু কোনো আমরা দেখিনি, কিন্তু যে যে জায়গায় ব্যর্থ ছিল তাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু মানে রিপ্লেসমেন্ট করার মতো কিন্তু ডক্টর ইউনূস মহোদয় এটা করেননি। কিন্তু তার মানে এটা কি আমি কিন্তু এখন যে প্রশাসন আছে সারা দেশে, সেই যে প্রশাসন দিয়ে ইলেকশনটা হবে মূলত বদলি করা হয়েছে, বিভিন্ন জায়গায় যুক্ত করা হয়েছে ডিসি এসপিদের, কিন্তু এইটাতে কি আপনারা মনে করেন এটা যথেষ্ট কিনা? শুনে যথেষ্ট একটা তো কি করবে এই 17 বছরের এই গভর্নমেন্টের যাদেরকে আজকে বসিয়েছে বা দায়িত্ব নিয়েছে তারা কারা, তারা কোন আমলের? সেটা আপনি কি সবাইকে কি দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, না সবাই দেশ থেকে পালিয়ে গিয়েছে? আমার মনে হয় যারা দায়িত্বটা নিয়েছে তারা এই দেশের মানুষ, তারা শপথ নিয়ে বাংলাদেশের রাষ্ট্রের প্রতিটা যে যার অঙ্গনে কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু তারা দায়িত্বটা নিয়েছেন। সুতরাং আমি মনে করি তাদের একটা মহান একটা পবিত্র দায়িত্ব এই দায়িত্বের মধ্যে থেকে যে যে চেয়ারে বসে শুধু বেস্ট ট্রাইটা যদি করে, সেখানে আন্তরিকতা থাকে, দেশপ্রেম থাকে, গণতন্ত্র প্রতি যদি কমিটমেন্ট থাকে, সর্বোপরি ভালো একটা ইলেকশন করতে দেওয়ার মতো যে মানসিকতা যেটা পোষণ করে সেটা যদি সবাই যদি ঐক্যমত হয়, এবং আমি মনে করি এইখানে কেউ কার্পণ্য করে। জি, আমরা পরবর্তীতে আবার শুনবো আপনার কথা। আমি একটু জনাব আবুল হাসান রুবেল আপনার কাছে একটু যেতে চাই, বিশেষ করে একটি খবর দিয়ে আমরা হাদির খবর জানি যে হাদিকে দিনে দুপুরে রাজধানীতে মোটর সাইকেলে করে গুলি করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি নিহত হন। একই স্টাইলে, প্রায় কাছাকাছি স্টাইলে আজকে আরও একটি ঘটনা ঘটেছে, যদিও সেটা চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতা জানে আলম শিকদার, তাকে মোটর সাইকেলে এসেই গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে, এবং সেই আজকে রাতেই সোমবার আজকে রাতের প্রথম দিকে জানে আলম কিন্তু মৃত্যুবরণ করেছে। জানতে চাওয়া হচ্ছে যে আলোচনাটা আমরা করছিলাম নির্বাচন নিয়ে, এবং যে কথাটি বলছিলেন জনাব কামরুজ্জামান রতন যে এই সরকারের অধীনে
অনেক ভালো একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি হবে, কিন্তু এই সব বার্তা বা এই সব ঘটনা কি আসলে একটা ভালো নির্বাচনের বার্তা দেয় কি না? মানে আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করাটা কতটা চ্যালেঞ্জ হবে, আমি এই কথাটা জানতে চাচ্ছি। এই কারণে, কারণ এই ঘটনাগুলো এখনও থামেনি এবং সেইখানে একটু বললেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখনও তার পদে বহাল রয়েছেন। হাদির বিচার দাবিতে আন্দোলন হচ্ছে। মানে সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন আসলে এই আইন শৃঙ্খলা দিয়ে কিভাবে সুষ্ঠু হতে পারে? মানে ধন্যবাদ। আমি বলতে চাই যেটা, যে ধরেন নির্বাচন সুষ্ঠু করতে হবে এ বিষয়ে আমাদের নির্বাচন সুষ্ঠু করতে হবে, এটা কোনো সবাই চায়, সন্দেহ নাই, এটা সবাই চায়, মানে কোনো সন্দেহ নাই, এবং এটার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিরও যে উন্নতি করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এখনো তো এটাও তো ঠিক, অনেক অস্ত্র বাইরে। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে এখনো পর্যন্ত বহু অস্ত্র এখনো আসলে বাইরে, এবং সেই অস্ত্র উদ্ধার করা এখনো যায় নাই। সরকারি হিসাব মতে, এটা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতেই প্রচুর পরিমাণে অস্ত্র আছে, সেটা এখনো পর্যন্ত উদ্ধার করা যায় নাই। এখনো পর্যন্ত এরকম ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটনা ঘটছে এবং তারা এটা শিকার হচ্ছেন। এটা এই রাজনৈতিক হত্যাকাণ্ড যদি ঘটতে থাকে, মানে এইভাবে মানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় এরকম ঘটনা ঘটছে। এটা তো একেবারে হাদির মতোই ঘটনা, মানে মোটরসাইকেলে এসে, একেবারে মোটরসাইকেলে এসে পেছন থেকে গুলি করে আরেকটা এই ধরনের ঘটনাগুলো কিন্তু আসলে মানে একটা হতে পারে যে এটা কোনো সময় আমি ধরেন কনস্পিরেসি থিওরিতে যেতে চাই না, কিন্তু এরকম ঘটনা হতে পারে যে এইরকম ঘটনাগুলো আসলে একটা কনস্পিরেসির পার্ট হইতে পারে কোনো সময়। ধরেন আপনি একটা দেশে সাধারণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যে মানে খুবই খারাপ অবস্থায় আছে, এই বিষয়ে তো আমাদের সন্দেহ নেই। মানে এখনো পর্যন্ত খুব খারাপ অবস্থায় না বলি যে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত মাত্রায় অন্তত পৌঁছাতে পারে নাই। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে ধরনের আসলে পুলিশে এক ধরনের সংস্কার হওয়া দরকার ছিল, পুলিশে ঝাড়াই বাছাই হওয়া দরকার ছিল, এটা একেবারে খুব প্রাথমিক কাজ ছিল। ফলে পুলিশের এই পোশাক বদল ছাড়া তো খুব বেশি কিছু হয়নি। এবং আপনারাও তো সেই সুপারিশ করেছিলেন যে সংস্কার প্রস্তাব, দীর্ঘ 2 মাস ধরে আপনারা আলোচনা করেছিলেন, পুলিশ সংস্কারের কথা বলা হয়েছিল। মানে ধরেন পুলিশ সংস্কারের বিষয়ে যখন বলা হয়েছে, আমাদের কিন্তু আলোচনার টেবিলেই ওঠানো হয়নি পুলিশ সংস্কারের প্রস্তাব। এই যে পুলিশের সংস্কার না হওয়া, ধরেন আজকে গুম খুনের পেছনে যে পুলিশরা যারা দায়ী ছিল, তাদেরকে যে গুম কমিশন যে রিপোর্ট দিল, তো পুলিশরা একটা বড় অংশ আছে, র‍্যাব আছে, আইন শৃঙ্খলা বাহিনী মানুষকে তুলে নিয়ে গেছে, এটাই এসেছে। তো পুলিশ র‍্যাব যখন যেখানে যুক্ত ছিল, সেটারও কিন্তু তেমন কোনো বিচারের জায়গা আমরা দেখিনি। আমরা দেখেছি যে সেনাবাহিনীর কিছু বিচার হয়েছে, কিন্তু পুলিশ র‍্যাবের কোনো আসলে বিচার হয় নাই, এবং এই বিষয়ে তেমন কোনো উদ্যোগও নেওয়া হয় নাই। এইগুলো মানে উদ্যোগ নেওয়া দরকার ছিল। তারপরে যে মানে 24-এর অভ্যুত্থানকালে পুলিশের ভূমিকা কি ছিল সেটারও একটা বিবেচনা করা দরকার ছিল, এবং আসলে নতুন রিক্রুটমেন্টের দরকার ছিল, যেটা আসলে ফ্রেশ রিক্রুটমেন্টের দরকার ছিল, এবং যারা আসলে অনুপস্থিত, পালিয়ে গেছে, অমুক, এই সমস্ত জায়গায় আসলে ভরাট করা দরকার ছিল। না হলে আসলে আপনি যথেষ্ট পুলিশ ফোর্স ছাড়া, আপনি ধরেন একটা সেনাবাহিনী এখন আছেন, ধরেন স্ট্রাইক মানে আমাদের এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন, কিন্তু সেনাবাহিনী তো আসলে ডে টু ডে যে পুলিশিং করা, এটা তো তাদের কাজ না, এটা কি মানে সম্ভব না আসলে। এবং এটার যে সংখ্যা, তারপরে যে কানেকশন, এগুলো পুলিশের যেমন থাকে, এটা সেনাবাহিনীর সাধারণভাবে থাকার কোনো কারণ নেই। তাইলে তারা এইটা করতে পারবেন না। ফলে এইটা পুলিশকে সংস্কার করে এটার উপযুক্ত করাটা খুবই প্রয়োজনীয় ছিল, যেটা আসলে করা হয় না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা একটা বড় ব্যর্থতা। এবং এই যে এখনো পর্যন্ত যে ধরেন হাদির বিচারের বিষয়টা, মানে যে এখনো যে ঝুলে আছে, এখনো পর্যন্ত যে আসলে ধরার কোনো ব্যবস্থা হলো না, ধরার কোনো ব্যবস্থা হলো না, তাদের বিচারের মুখোমুখি করার, ধর যাক যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো পরিবারের বা এরকম কিছু, কিন্তু আসলে মূল যারা হোতা তাদেরকে খুঁজে বের করা, মানে ধরেন অনেকগুলো জিনিস আছে, অনুসন্ধান করা দরকার ছিল। যে ধরেন হাদির ওইখানে এরা অনেক আগে থেকে ঢুকলো কিভাবে, কাদের মাধ্যমে, এরা ইনফিল্ট্রেশন ঘটানোর পেছনে কারা কারা আছে, এই সমস্ত কিছুই কিন্তু অনুসন্ধানের দরকার ছিল। এবং এইগুলো অনুসন্ধানের ভেতর দিয়ে কিন্তু আসলে অনেকগুলো জিনিস আসলে বের হয়ে আসতে পারতো। তো এই জিনিসগুলোকে আমরা মনে করি যে এইগুলোকে ধরেন একটা যদি ট্যাকল করা না যায়, যদি এইভাবে আসলে বিভিন্ন জায়গায় অনিরাপত্তায় ভোগেন মানে প্রার্থীরা কিংবা তার সমর্থকরা, কর্মীরা, তাহলে আসলে মানুষেরও ভোট দিতে আসার যে মানে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু আসলে
কমে যায়, কারণ মানুষ কিন্তু আসলে কেউ ভায়োলেন্সের শিকার হতে চায় না। কমে যাওয়াটাই স্বাভাবিক না? হ্যাঁ। মানে যদি মানে একটা উৎসব গন্ডগোল হয়, মানে- যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, সেখানে নিশ্চয়ই একজন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে কেন যাইতে চাইবে? মানে একটা উৎসব মুখর নির্বাচন মানে তো আসলে ভোটারদের উৎসব, ভোটাররাই তো আসলে প্রধান সেখানে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এখানে প্রার্থী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এই সমস্ত জায়গাগুলোকে আসলে প্রায়োরিটি কাজ হিসেবে নিতে হবে। এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে বাংলাদেশের নির্বাচন এবং এই সুষ্ঠু নির্বাচন, এই দুইয়েরই কোনো আসলে বিকল্প নাই। তো এইটা করার জন্য যা যা করতে হয়, স্টেটকে এখন ওইটাতেই সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। কিন্তু স্টেট কি মানে করছে কিনা এটাই আমাদের কথা। এইটা নিয়ে প্রথম থেকে কয়েকটি একটা গানম্যান সন্দেহ। দেওয়া হলো কয়েকজনকে কিছুদিন হাদির পরে, কিন্তু এইটা কি মানে আসলে মানে এটা মোটেই পর্যাপ্ত না। ধরেন আমি রাস্তায় যাচ্ছি, আমাকে ধরেন কয়েকজনকে গানম্যান দেওয়া হলো, কিন্তু আরো প্রচুর মানুষ, এবং না আপনার গানম্যান দিয়ে কি যথেষ্ট? তাহলে ভোটারদের গানম্যান কোথা, ভোটাররা কিভাবে যাবে? বা যেই কয়জন গানম্যান দিয়েছেন সেটি তো যথেষ্ট না প্রথমত। তারপরে যারা গানম্যান পেয়েছেন, ধরো যাক দূর থেকে একজন শুটার আপনাকে শুট করলো, তাহলে কি হবে? তাহলে তো গানম্যানেও কাজ হবে না। মানে এই ধরনের বহু সার্বিক কিছু নিরাপত্তাটা আছে। আসলে, হ্যাঁ। আসলে সার্বিক নিরাপত্তাটা দরকার, এখানে একটা নিরাপদ পরিবেশ দরকার। সেই পরিবেশটা তৈরি করাটা হচ্ছে, এটা গানম্যান হচ্ছে আসলে একটা প্রলেপ, এটা দিয়ে আসলে ওইটার সমাধান হয় না। নিরাপত্তাহীনতার সমাধান গানম্যান না, নিরাপত্তাহীনতা। ঠিক আছে, আপনি একজন প্রার্থীকে, কতজন প্রার্থীকে আসলে গানম্যান দেবেন? দিতে পারবেন না। ভোটাররা কি করবে? পারবেন না। মানে তারপরে ধরেন বিভিন্ন ধরনের ভায়োলেন্স যখন সমাজে মানে হইতে থাকে, এবং সেটাকে কোনো না কোনোভাবে এক ধরনের স্বাভাবিকীকরণ করা হয়, বা এটাকে কখনো কখনো সরকারের পক্ষ থেকেও এরকম মানে জায়গা তৈরি করা হয়, সেটা একটা বড় সমস্যা। ভায়োলেন্স মানে পলিটিক্সে ভায়োলেন্স একটা গুরুত্বপূর্ণ মানে ফ্যাক্টর। যখন ধরেন একটা হয় যেটা, যে ধরেন জুলাইয়ে যখন অভ্যুত্থান হচ্ছে তখন এক ধরনের ভায়োলেন্স, আর এখন যা হচ্ছে মানে বর্তমান সময়ে এটা আরেক ধরনের ভায়োলেন্স। এখনকার এই ভায়োলেন্সটা আসলে কারোই কাঙ্ক্ষিত না, এবং এই ভায়োলেন্সকে আসলে স্টপ করতে হবে। এটার জন্য আসলে আমি মনে করি যে না, কিন্তু এই সরকারের নির্বাচন- আসলে সমস্ত ধরনের মেকানিজম, গোয়েন্দা থেকে শুরু করে অন্য সমস্ত ধরনের মেকানিজমকে ব্যবহার করে এই জায়গায় আসলে কিন্তু তাদের নির্বাচন ইয়ে যত করতে হবে। ঘনিয়ে আসবে তত তো এই বিষয়গুলো বেড়ে যাবে, কারণ ভোটের মাঠে তো সবাই জিততে চাইবে। সেক্ষেত্রে বিএনপি, যেমন বিএনপির প্রার্থী আছে, বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থীও আছে অনেক জায়গায়। রতন ভাই, নিশ্চয়ই আপনাদের অনেক বিদ্রোহী প্রার্থী আছে, দুই প্রার্থীর মধ্যেও হতে পারে, তৃতীয় পক্ষ নিশ্চয় অন্য বিপক্ষ প্রার্থী আছে। মানে আপনার কাছেই জানতে চাই যে এই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা আছে, তাদের বিষয়ে অনেকে বহিষ্কার আমরা দেখেছি করা হয়েছে, বহিষ্কার, কিন্তু তারপরেও কি প্রার্থীরা থাকবে? যেমন আমি জোনায়েদ সাকি দাঁড়িয়েছেন, সেখানে যদি বিএনপির প্রার্থী থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের সাথে তাদের একটা অসন্তোষ তৈরিও হতে পারে। মানে এইটা আসলে কিভাবে বিএনপি দেখছে? আসলে যখন ভায়োলেন্সের কথা আসে একটা নির্বাচনী পরিবেশকে আসলে বিনষ্ট করে দেওয়ার জন্য, সেটা জুনায়েদ সাকিব ভাইদের সাথে ধরুন আমাদের বিএনপি অ্যালায়েন্স আসছে, ওইখানে বিএনপির কোনো ক্যান্ডিডেট অবশ্যই আছে, কিন্তু তারেক রহমানের ঐক্যমত্য সরকারের কারণে, যেহেতু তারা অংশীজন আন্দোলনের ক্ষেত্রে ছিল, এবং আগামীতে রাষ্ট্র শাসন ব্যবস্থায় যেহেতু ওনাদেরকে নিয়ে তারেক রহমান একটা ভিশনারি একটা স্টেট, এবং সেখানে ঐক্যমত্য সরকার গঠন করতে চাচ্ছে, ভায়োলেন্সটা কখন হবে না? যখন দেখব যে আসলে একটা এমন একটা পরিবেশ করা হবে যে জুনায়েদ সাকি করুক, আমি করুক, বা আমার দলের যে বিদ্রোহী প্রার্থী আছে সেই করুক, যেই করুক, সে একটা শাস্তির আওতায় তাকে আসতে হবে। এই ধরনের যদি আমি কোনো পরিবেশ না দেখি, এবং এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেশন যদি আমি ওইভাবে না দেখি, সত্যিকার অর্থে ভায়োলেন্সটা আরও বেড়ে যাবে। তো এখন ভায়োলেন্স তো ভায়োলেন্স, ভোট যত আসবে তত বাড়বে। ভায়োলেন্স তো ভায়োলেন্স, ভোটে জিততে চাইবে না। না, যদি ভোটের জিতার প্রতিযোগিতা হয় ভায়োলেন্স, তাহলে আমি কেন তাহলে এতগুলো মানুষ রক্ত দিল? আমি কিন্তু কখনোই আমি এটা স্বীকারও করব না, এবং আমি ব্যক্তিগত আমি মেনে না, নিব যারা না। ভায়োলেন্স করবে তারা নিশ্চয়ই সেই আপনি না, যেটা বলছেন, এতগুলো না, মানুষ কেন আমি রক্ত দিল, এইখানে আপনাদের সেটা এখানে- নিশ্চয়ই চিন্তা করবেন না, ভায়োলেন্সটা তখনই হবে যখন আমি মনে করব যে ভায়োলেন্সের মাধ্যমে আমি জিততে পারবো। বাংলাদেশের মানুষ এখন মনোজগতের মধ্যে যে চেঞ্জটা আসছে, ভায়োলেন্স করে যে জিততে চাবে
দখলদারিত্বের রাজনীতির মাধ্যমে বেশি যারা শক্তি তো ভোটিংটা ব্যবহার করতে হয়, চাবে, বেশি শক্তি টাকা, এটা তো নির্বাচনের না একটা এটা খুব- আনসিন অবস্থায় থাকবে। আমি এটুকু বলি যে বেশি যে টাকার, যে কালো টাকার যে ব্যাপারটা বলতেছেন, এখানে এখন সতর্ক। ধরেন আমার এখানে 5,10,000 ভোটার, আমাকে এখানে মার্কিং করেই দেওয়া আছে যে জনপ্রতি 10 টাকা। 10 টাকা। আমি এখানে 50 লক্ষ টাকার বাইরে আমি এখানে ব্যবহার করতে পারবো না, এবং আমার প্রতিটা টাকা খরচের পিছনে আমাকে একটা হিসাব কিন্তু নির্বাচনের পর আমাকে দেখাতে দিতে হবে। এই কালো টাকা নিশ্চয়ই, এটা সাদা টাকা যে টাকাটা দিবে বা আমার যে 50 লক্ষ টাকা, এটা কিন্তু গভর্নমেন্টে কিন্তু হোয়াইট মানি আমাকে দেখাইতে হবে, বা আমার নেই, আমাকে কেউ যদি দিয়ে থাকে তারও কিন্তু একটা হোয়াইট মানির একটা সোর্সিং থাকতে হবে। সেখানে তখন আপনার টাকাটা আপনি দিলেন, কিন্তু যেই ভায়োলেন্সটা আপনি যেটা বলতেছেন, জি। জিতবো আমি দখল করে, জিতবো আমি কেন্দ্রের মধ্যে আমি প্রভাবিত সেটা তো করে, সে- এই জিনিস না, সে প্রভাব তো রাখবেই নিশ্চয়ই। না না না, অন্তপক্ষে এইটার জন্য আমি মনে আপনি কি করি একমত? কেউ কেউ ভায়োলেন্স করবে না? না, আগে না, সে- আমি বলছি যে কেউ ভায়োলেন্স করতে চাইতে পারে, কিন্তু এই ভায়োলেন্স জেতার এলাও জন্য, করা যাবে না। জেতার জন্য। এলাও মানে, করা যাবে না, এবং ওই প্রশাসনকে এবং আমরা খুঁজছি। মানে বাংলাদেশের মানুষ, জনগণ এখন আর কেউ ভায়োলেন্স পছন্দ করে না। মানে ধরেন আপনি কিন্তু ভায়োলেন্স করে বাংলাদেশের জিততে যে পারবেন না। নির্বাচনী সংস্কৃতি সেটা আসলে কেমন? বাংলাদেশের না, নির্বাচনী আমি- সংস্কৃতি অনেক রকম আছে। ভাইয়া আমি বলতে চাই, কোন সংস্কৃতির সাথে আমি ধারাবাহিকভাবে আমি এই গভর্নমেন্টকে আমি নেব না। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশে কিন্তু আরেকজন নাই যে আমার বিশ্বে এরকম একটা অবস্থান, যার ব্যক্তিগত এরকম একটা নোবেল পেয়েছে, সে সেটা ঠিক দায়িত্ব আছে। নিয়েছে। এবং তার যে পর্ষদকে আমি বলতে চাই, আপনি বাংলাদেশের এই 54 বছর ইতিহাসে এই ধরনের আমরা সরকার তো দেখি নাই, তার চাওয়া পাওয়া কি একটা, এবং সে নিজে কমিটমেন্ট করেছে আমি ঐতিহাসিকভাবে একটা আমি নির্বাচন করে দেবো যেটার উপর মানুষের কোনো কথা থাকবে না। এটা কি কোনো, সেটা হাবিবুর রহমান দেখেছি, আমরা জাস্টিস শাহাবুদ্দিনকে দেখেছি, এই ধরনের কমিটেড কথা, এই ধরনের কিন্তু আগাম বার্তা না, দিয়ে কিন্তু প্রধান বাংলাদেশের উপদেষ্টার তো মানুষকে বলেনি। আন্তরিকতা আছে, কিন্তু প্রধান উপদেষ্টার দেখাবে আন্তরিকতা কোথায়? থাকলেই কি আসলে মাঠে সেটা প্রতিফলন না না, ঘটে কখনো? আপনি শুনেন, ঘরের কর্তা যদি অনেস্ট হয় এবং ঘরের কর্তার যদি মোটিভেশন যদি ওই রকম ভালো হয়, অর্গানিক যে অধস্থ যে কর্মসূচিগুলো থাকবে বা যারা নির্বাচনকে কন্ডাক্ট করবে, তারা ওই চিন্তার বাইরে যেতে পারে, কিন্তু তাদের পানিশমেন্টের যদি বিধানটা যদি আমি দেখেছি গত নির্বাচন কমিশনারদের, আমরা প্রথম কি দেখেছি এটা আর বলতে চাচ্ছি না, আপনি বিশ্বাস করেন, আপনি অতীত থেকে যদি এতটুকু শিক্ষা না নেন, আপনি দেখেন ভায়োলেন্সের যে কথা, আপনি আজকে জানে আলম শিকদারের যুবদলের যে রাউজানের যে ঘটনা ঘটেছে, হাদির ঘটনার সাথে কিন্তু আমি এটা মিলাবো না, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। হাদি একটা চেতনা, একটা বিশ্বাসের নাম। হাদির কণ্ঠ থেকে যে কথাগুলো বেরোতো, এইটা আপনি দেখেন বাংলাদেশের মানুষের হৃদয় খরিত আত্মা থেকে কিন্তু হাদির প্রতি মানুষের শ্রদ্ধা না, হাদির কেন সাথে- হয়েছে না, হাদির যে হত্যাকাণ্ড, না, হাদির সাথে মিলাচ্ছি না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক না, এটা তো কেন নিশ্চয়ই এবং বার্তা কার দেয়। হাদির ঘটনাটা। আর আমি যে রাউজানের যে কতটুকু আমি জানি, এটা নিশ্চয়ই আমার বলা ঠিক হচ্ছে না, বাট আমি বলতে আমার দ্বিধা নেই। সেখানে হলো নিজেদের মধ্যে আমি জানি এখানে অন্তর্গত। গিয়াস কাদের চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছিল, পরবর্তীতে ওখানে গোলাম আকবর খন্দকারকে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার দলের কিন্তু এখন অ্যানালাইসিস, তারা পর্যবেক্ষণ করবে, এবং আসলে আপনি দেখবেন এইটা যদি দলীয় কোন দল, হাদি একটা বললাম, হাদির ঘটনাটা সেটা মিলাবো না, আবার পাশাপাশি কোনো ভায়োলেন্সকে কিন্তু আমাদের প্রশ্রয় আমরা দেব না, এবং রাষ্ট্র দেবে না। রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, পরিবেশটাকে করার জন্য রাষ্ট্রের যার যা দায়িত্ব, সেই সবাই সেটা পালন করুক। সারা বাংলাদেশে 300 সিটে একবারই ইলেকশন হবে, পৃথিবীর অন্তপক্ষে এই সাবকন্টিনেন্টে এইভাবে একেবারে সন্ত্রাসমুক্ত ভায়োলেন্স মুক্ত ইলেকশন আমরা কিন্তু আশা করব, কিন্তু আশাটা যেন এমন অমূলক না হয়। আশাটা বাংলাদেশে সবাই একবারে ফেরস্ত হয়ে গেছে, মানুষ একবারে ধোয়া তুলসী পাতা হয়ে নির্বাচনে ভোট দেবে, তার ক্যান্ডিডেটকে পছন্দ করবে, বা ক্যান্ডিডেটের বিপক্ষে আমি যে ক্যাম্পিংটা করব, একেবারে আমি একবারে সাধু মানে মানুষ হিসাবে এটা করবো, আমাদের কিন্তু ওইরকম কিন্তু চেঞ্জ কিন্তু বাংলাদেশের মানুষের আমি মনে করি এখনো আসেনি। আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, বাট আমার অ্যানালাইসিস আমি বললাম করতে চাবে, আমিও করতে চাইতে পারি, বা আমার বিরুদ্ধে যে আছে সেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে তো করতে চাইতে পারে। বাংলাদেশের জিততে তো প্রশাসনের চাইবে, কাছে জিততে তো চাইবে। জিততে চাইবে ভায়োলেন্সের মাধ্যমে না, ওইটা আমি বিশ্বাসই করি না। সেটা করবে আমি না। একটা না, এইটা করতে দেবে না। নিশ্চয়ই। তাহলে আমি বলি বাংলাদেশে প্রথম আমি সাংবাদিক সম্মেলন করে আমি রাষ্ট্র ব্যবস্থা যারা এটা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদের ভাষা দিয়ে আমি প্রথম কথা বলবো যে আপনারা কি প্রত্যাশা দিয়ে আমাকে এলাকায় পাঠিয়েছেন নির্বাচন করার জন্য, আপনারা ফেলিউর। আমি আমার জায়গা থেকে আমি আমার প্রথম দলকে বলবো, দলকে বলার পর দল আমার পক্ষে যদি সত্যতা থাকে, আমার ন্যায়ভিত্তিক আমি একটা সমাধান চাচ্ছি,
আমি জাস্টিফাইড একটা ইলেকশন মানে করছি। আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে তাহলে ভালো থাকবে, এটাই মানে সবাই অবশ্যই ভালো রাখবে। থাকবে এবং রাখতে হবে এবং এবং যারা দায়িত্ব নিচ্ছে শপথ এবং গ্রহণ করে সেইটা তাদেরকে রাখতে হবে। সেটা সরকারের যতটা আসলে দায় দায়িত্ব রয়েছে তার সাথে রাজনৈতিক দলগুলো তো রয়েছে, অবশ্যই মানে আমরা যারা অংশগ্রহণ সহযোগিতা করবে। করব, আমরা সহযোগিতা করব। সরকার আইন প্রয়োগ করবে আর আইনকে বাস্তবায়ন করার জন্য সরকারের আইন, সরকারের ফোর্স এবং তাদের ওয়াচ এর মধ্যে থাকতে হবে যে আমি একজন জনপ্রতিনিধি, আমি একটা দলের আমি মানে পদ বহন করি, আমি একজন ক্যান্ডিডেট, আমি এটা মানছি কিনা আমাকে মানতে বাধ্য করতে হবে। আচ্ছা, আবুল হাসান রুবেল, মানে রাজনৈতিক দলগুলোর আসলে এই আইন শৃঙ্খলা বা তিনি বলছেন হবে না, আমরাও চাই না হোক, মানে শান্তিপূর্ণ নির্বাচন হোক, কিন্তু এটার দায় রাজনৈতিক দলগুলোর কতটা? সরকারেরই কি সব? না, রাজনৈতিক দলগুলোরও আছে, এবং মানে আমি বলি যে সরকারের দায় প্রথমত এই সেটা তো জায়গা থেকে যে সরকার কারণ যেহেতু সরকার যেহেতু দেশে তারা আছে। আছেন, তাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, ফলে সরকারের দায় এই প্রথম। কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায় আছে। রাজনৈতিক দলগুলোর দায় একেবারে এড়িয়ে গেলে তো আসলে হবে না, কারণ রাজনৈতিক দলগুলোর ভেতরে অন্তর্কোন্দল কিংবা পারস্পরিক দলাদলি এইগুলো এই যে যে অন্তর্কোন্দলগুলো তো চর্চা রয়েছে, গ্রুপ ভাগ, হ্যাঁ। এবং ডামি প্রার্থী বা বিরোধী প্রার্থী, একক প্রার্থী, মানে এরকম নানা ধরনের বিষয় আছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে জনগণের দিক থেকে যদি আপনি দেখেন যে জনগণ আসলে এই ধরনের নির্বাচনের ভেতরে কোনো ভায়োলেন্স পছন্দ করে না। জনগণ তো কখনোই এবং চায় না। জনগণ ভোট দিতে চাইবে জনগণ না। আগে চেয়েছে মানে কখনো? না, এক সময় ছিল বাংলাদেশে আপনার শক্তি আছে বেশি, তখন আপনাকে আমি না, জনগণ পছন্দ করতে- কখনোই চায় না, জনগণের কখনো ভেতরে জনগণ চায়নি violence। ভায়োলেন্স চায় নাই, কিন্তু জনগণ অনেক সময় ভায়োলেন্স চেক করতে পারে, তার প্রতি তার এক দিকে চলে ধরনের গেছে। তার প্রতি এক ধরনের তার শ্রদ্ধাবোধ থাকে। এইরকম পরিস্থিতি একটা শ্রদ্ধাবোধ না, সময় ভীতি থাকতে বা পারে, শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ। কিংবা ভীতি যাই বলেন আর কি, যে ধরেন এক সময় মাস্তানরা বাংলাদেশে মোটামুটি ভাবে মানে বিভিন্ন জায়গায় সম্মানিত ছিল আর কি। এখন কিন্তু পরিস্থিতিটা একটু পাল্টাই গেছে। সেটা বাধ্য হয়ে সম্মান। true। হ্যাঁ, এটা পাল্টাই গেছে। এখন মানুষ আসলে পছন্দ করে হচ্ছে যে আপনি আসলে বিনয়ী হবেন। হ্যাঁ, আপনি বিনয়ী হবেন, আপনার কথাবার্তায় সংযত হবেন, মানুষের কাছে যাবেন, মানুষের কাছে আবেদন করবেন। এবং এই যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষাটা এই বিষয়ে আরও তীব্র হয়েছে। ফলে আমি মনে করি যে যদি যারা আসলে ভোটে নির্বাচিত হয়ে আসতে চান, তারা সকলে আসলে এই ধরনের আচরণগুলোই আসলে করা উচিত এবং করবেন। এইটার ব্যত্যয় যারা ঘটাবেন তারা আসলে জনগণের কাছে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা আসলে কমবে। ফলে যদি আপনি ভোট করতে চান, ভোটটা ঠিকঠাক মতো করতে চান, এবং মানে এটার দায় দায়িত্ব যেমন একদিকে সরকারের, নির্বাচন কমিশনের, অন্যদিকে আসলে রাজনৈতিক দলগুলোর। এবং আমাদের আসলে রাজনীতির জায়গা থেকে মানে আসলে ওই যে জনগণকে জয় করা, এইটাই যদি আমাদের আসলে রাজনীতির উদ্দেশ্য হয়, তাহলে এই জায়গা থেকেই বাংলাদেশকে আমরা নতুনভাবে নির্মাণ করার যাত্রা শুরু করতে পারি। মানে আপনি পেশি শক্তি না, টাকা না, বরং জনগণের মন জয় করে আসলে আপনি এগিয়ে যাবেন, এইখান থেকে বাংলাদেশের রাজনীতির নতুন যাত্রা শুরু হতে পারে। কিন্তু আপনারা যখন বিএনপির সাথে যুগপথ আন্দোলন করছেন, বিএনপির সাথে আপনারা এবং অন্য যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন আসন বিএনপি ছেড়েছে আপনাদেরকে, কিন্তু সেই ছাড়াই কি যথেষ্ট? কিন্তু আপনাদের এই আসনগুলোতে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অনেকেই দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়েছে, যাদের যেহেতু যাচাই বাছাই চলছে, এখনও অনেকে কিন্তু প্রত্যাহার করেনি, সেটা আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষেত্রে তখন আপনাদের এই সব কারণে আপনাদের মধ্যে কি টানাপোড়েন হবে কিনা, বা এই জায়গাটা থেকে আপনাদের বোঝাপড়াটা বিএনপির সাথে ধরেন কেমন? একটা বিএনপির কথা সাথে বলি বোঝাপড়াটা আপনাকে, মানে কি একটা পর্যায়ে কথা বলি আছে? আপনাকে, যে ধরেন টানাপোড়েন তো হতেই পারে, মানে টানাপোড়েন তো সেই জায়গাটা, মানে যেহেতু টানাপোড়েন টানাপোড়েনের হতে পারে, জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। টানাপোড়েনকে আমি কিভাবে আসলে অ্যাড্রেস করতেছি, কিভাবে আমি এটাকে ওভারকাম করব, সেই জায়গাগুলো তো দরকার। ধরেন আমার একটা প্রার্থী আছেন, ধরেন আমি একজন প্রার্থী, আপনি একজন প্রার্থী। হ্যাঁ, আমি একজন প্রার্থী, আমার সাথে আরেকজনের টানাপোড়েন হচ্ছে। ধরা যাক যে আমরা একই সঙ্গে এক ধরনের ইয়ের ভেতরে আছি, যে একটা যৌথবদ্ধতার ভেতরে আছি, আমরা একটা যৌথ আন্দোলন করেছি, সেটার ভেতর দিয়ে আছি। এখন আমি কি করব? আমি আসলে ধরা যাক যে আমরা জোটগতভাবে ওনাকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু আপনি দাঁড়িয়ে গেলেন। আমি দাঁড়িয়ে গেলাম। উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ভাই, আমরা তো আসলে একসাথে কাজ করেছি, আমরা ভবিষ্যতেও একসাথে কাজ করব, আসেন আমরা এই মুহূর্তে আসলে একসাথেই কাজ করি, এবং আসলে পরস্পরের ভেতরে এরকম দ্বন্দ্ব সৃষ্টি করে আমরা আমাদের নির্বাচনী এই আন্ডারস্ট্যান্ডিং হলে তো ভালো। মানে এটাই তো আসলে চেষ্টা করা এটা কি হয় কিনা, এটা তো মানে এটা আমার কথা হচ্ছে যে এটা যদি আপনি ব্যর্থ হন, তাহলে ব্যর্থ হতেই পারেন। মানে কোনো জায়গায় এমন মানুষ থাকেন যারা আসলে
এইরকম আন্ডারস্ট্যান্ডিং এ আসেন না বা আসতে চান না। সেক্ষেত্রে সেরকমও বিএনপি থাকেন। বহিষ্কার করেছে। হ্যাঁ, আবার কেউ কেউ আসতেও চান, মানে আবার যারা আসতে চান সেটা তো আমরা মানে সেটা সেটা নিয়ে আলোচনা করছি না, খুব ভালো। এটা তো ভালো পজিটিভ। ভালো। যারা আসতে চান না, বিএনপি ইতিমধ্যে কিন্তু অনেকে বহিষ্কার করছে। যেমন আমরা এই আসনের কথাই যদি বলি, এখানে সাইফুল হককে দেওয়া হয়েছে, তিনি কিন্তু এখানে বিএনপির একজন প্রার্থী আছে যাকে আগে দেওয়া হয়েছে, তিনি এখনো মাঠে আছেন। মানে এইটাকে কিভাবে দেখবেন আপনি? মানে এখানে মানে এই আসনের কথা বলছি না, অন্যগুলো তো একই অবস্থা না। আমি বলছি ওইটাই যে ধরেন একটা ত্রিমুখী দ্বন্দ্বের অবস্থা তৈরি হবে। মানে এটা পারস্পরিক বোঝাপড়ার ভেতর দিয়ে সমাধান হওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। যদি না হয় তাহলে কি করবেন, অ্যাট লিস্ট তারা ফেয়ার কম্পিটিশন করবেন, এটা একটা মানে কোন ধরনের মানে মানে স্বচ্ছভাবে হ্যাঁ। কম্পিটিশন করবেন, মানে এই যে ভায়োলেন্স করে কিংবা করে যাতে কোনো কিছু না করেন, কোনো কিছু ব্যবহার করে, কোনো কিছু ব্যবহার করে, মানে বা টাকা দিয়ে ভোট কেনা কিংবা মানে ভায়োলেন্স করা কিংবা এই ধরনের কোনো কিছু যাতে না করে, এটা ফেয়ার ইলেকশনের ভেতর দিয়ে যদি তারা আসতে চান সেটাও একটা হতে পারে। মানে আমি বলছি যে ধরেন আপনি সবসময় যে বেস্ট মানে সলিউশন হবে তা তো না, কিন্তু এরকম সলিউশন যাতে না হয় যেটা অগ্রহণযোগ্য। কিন্তু আমি আর এই ক্ষেত্রে বিএনপি মানে ধরেন বিএনপির ক্ষেত্রে ধরেন বিএনপি সিদ্ধান্ত নেবে আসলে তার দলের না। সম্পর্কে এখানে কি করবে। এইবার আরেকটা বিষয় আছে, আপনারা কিন্তু এবার ধানের শীষে ভোট করতে পারছেন না, সেটা একটা বড়, মানে সেই ক্ষেত্রে মাঠে জিতিয়ে আনাটাও এক ধরনের চ্যালেঞ্জ হতে পারে। এবং আমরা দেখেছি যে এর মধ্যে যদি একটু বলি যে অনেকেই কিন্তু নিজের দল বিলুপ্ত করে বা দলেরকে ছেড়ে ধানের শীষ পাওয়ার জন্য অথবা যেভাবে বলি চলে এসেছে। মানে এইটাকে কিভাবে দেখেন? ছোট দলগুলোকে বিলুপ্ত করে দিল, নিজের দলকে নিজে বিলুপ্ত করে দিল। অনেকে বলতে যাচ্ছেন যে বিএনপি তাদেরকে গিলে ফেলছে, বা মানে আপনি আসলে কিভাবে? আমি এটা মনে করি যে এটা হচ্ছে নির্বাচন কমিশনের যে মানে এই RPO যে RPO তে যে বিধিটা এই বিধিটার ফলে এটার ঘটনাটা আমরা দেখতে এটা তো পাচ্ছি। মানে অনেকে ইতিবাচক ভাবেই দেখছে না, যে যার মার্কায় সেই ভোট করাটাই। না, আমিও তাই মনে করি। আমাদের দল থেকে কিন্তু আসলে যদি আমরা মানে কোনো এরকম সমঝোতার ভেতরে যেতাম, ওই আরপিও না থাকলেও আমরা আমাদের মার্কেই করতাম। এটা আমাদের অবস্থা। কিন্তু কিছু দল একেবারে ছেড়ে চলে আসছে। কেউ যদি মানে ধরেন কেউ নিজের মার্কে করতে চায় না, তাকে বাধ্য করাটা আমরা মনে করি নাই যে এটা কোনো সমীচীন কাজ। আচ্ছা, বিএনপি কে এটা বাধ্য করেছে? মানে আপনি বাধ্য বললেন? বিএনপি বাধ্য করে নাই, এটা নির্বাচন কমিশন বাধ্য করেছে। নির্বাচন কমিশন তো বাধ্য করেছে, যার যার মার্কায় সে ভোট করবে, এটাই তো স্বাভাবিক। না, যার যার মার্কায় মানে ধরেন আপনি একটা জোট করেছেন, ধরা যায় আপনি জোটের একজনের মার্কায়, এর আগে বাংলাদেশের নিয়ম ছিল তো এটাই যে আপনি জোটের যে কোনো একজনের মার্কায় আপনি করতে পারবেন। হ্যাঁ, রাজনৈতিক জোট অর্থ। কিন্তু আপনি তো দল যখন নিবন্ধন নেন, আপনি নিজের একটা মার্কা আছে, আপনি আরেকজনের মার্কায় কেন যাবেন? না, এটা আমি এই জবাবটা দিব না। কারণ হচ্ছে যে প্রথমত আমি এই সিদ্ধান্তের ভেতরে মানে আমি আমার মার্কাই করতে চাই। হ্যাঁ, কিন্তু যদি কেউ করতে চান অন্যের মার্কায়, হ্যাঁ তাহলে দল ছেড়ে আসছে। হ্যাঁ, দল ছেড়ে আসে বা বিএনপিতে যোগ দিচ্ছে, আমরা দেখেছি খুব তার সিদ্ধান্ত। মানে এটা আমি তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই, মানে তারা কি ভালো করেছেন না মন্দ করেছেন। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? মানে এটা একটা বিষয় যে ছোট দলগুলো ছেড়ে আপনাদের এখানে আসছে, আপনাদের তাঁবুতে ঢুকছে ধানের শীষ পাওয়ার জন্য, জয়ের জন্য, এটা যেমন একটা বিষয় প্রশ্ন আপনার কাছে। আরেকটা হচ্ছে যে আপনাদেরই অন্য প্রার্থীদের কথা বাদ দিয়ে আপনাদেরই ধরুন আপনি দাঁড়িয়েছেন, আপনার বিপক্ষে আরেকজন বিএনপিরই হয়তো কোনো নেতা দাঁড়িয়ে গেছে, এইটাকে কিভাবে সমাধান করবেন? দুটো প্রশ্ন করেছি আমি। প্রথম আপনি বলেছেন বিএনপি ছোট দলকে গিলে ফেলেছে, এটা বলা হচ্ছে, এটা আমি তাহলে আমি বলি আমি ছোট ছোট যাদের মানে ওইরকম স্ট্রেংথ নেই, যাদের রাষ্ট্র ক্ষমতার বিগতভাবে 3বার তার রাষ্ট্র ক্ষমতা চালায়নি, ওই সমস্ত দলের সাথে মিলে অংশীজন হিসাবে তারা ওইখানে একটা সুযোগ নিয়েছে। সুতরাং তাহলে তো আমরা রাক্ষসী বিএনপি, আমার পেট ভরার জন্য কি আমি ছোট দলকে নিয়ে আমার উদরটা আমি বললাম? সেটা এনসিপি জামাত এরা কিন্তু বলছে। শুনেন, জামাত এনসিপি কি বললো আমি ওই শ্রদ্ধা রেখে বলতে চাই, বা জামাত যে বলছে। সুতরাং তাদেরকে একটা কথা আমি স্মরণ করতে চাই, একটু আপনারা মানুষের ভোটের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন। অনেক কথা বলা যায়, অনেককে মেলাইন করে ছোট ছোট মানে অনেক কিছু কিন্তু বলা যায়, কিন্তু একটা দিন শেষে কিন্তু মানুষের ভোটের ওই কাঠগড়ায় কিন্তু আপনাকে যেতে হবে। সুতরাং এটাকে ভোটের রাজনীতির জন্য বিএনপিকে এইভাবে আপনি উদ্দেশ্যমূলকভাবে কথা বলবেন আর জনগণ ওইটাই বিশ্বাস করবে, এইটা আমি মনে করি না। এই জন্য আমাদের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর আরেক সেকেন্ড প্রশ্নটা আপনি যেটা বলেছেন যে আমার দলের বিএনপিরই দামি প্রার্থী আছে আর কি। আচ্ছা, বিএনপির আপনি শুনুন 9 জনকে বহিষ্কার করেছে, কাদের
কোন 9 জন? যারা আমাদের দলের নমিনেশনের বাইরে, কাদেরকে? যেমন আমার জুনায়েদ সাইকির বিরুদ্ধে, এইখানে সাইফুল হক ওনার বিরুদ্ধে, আমার বিপি নূরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যারা আমাদের সাথে জোট করতে আসছে। প্রথম বার্তাটা হলো এই জোটের প্রার্থীদেরকে আশ্বস্ত করতে হয়েছে, দেখো এখানে আমাদের দলের প্রতিনিধি ছিল, তারা মানে নাই, আমার প্রথম কাজ কি? প্রথম তাদেরকে বহিষ্কার করা, তারপরে তাদেরকে ডেকেও আনতে পারে এবং তাদেরকে আরেকটা বার্তা দেবে যে ইনশাল্লাহ যদি বিএনপি আসে, বিএনপির একটা রাষ্ট্রের অনেককে অনেকভাবে মানে তাদেরকে জায়গা করে ডাকা দিতে হবে পারে। বলে আমরা শুনেছি, হ্যাঁ, তাদেরকে ডাকা জায়গা করে দিতে তোমাদের দেখো শুধু একটা পদ, আমাদের সবাইকে নিয়ে আমরা আন্দোলন করেছি, ফেসিস দূর হয়েছে এবং তাদেরকে তো আমাদের জায়গা করে দিতে হবে। ওই মানসিকতা, যেমন আমি যদি নমিনেশনটা আমি না পেতাম, হয়তো আমাকে এরকম করে এখন তোমাকে এটা দিলাম না, ওই অন্য জায়গায় দিত। আমি যদি লয়াল টু পার্টি হয়ে থাকি, আমি যদি বেগম খালেদা জিয়াকে আমি বিশ্বাস করে থাকি, তার আদর্শ অনুসরণ আমি একটু কর্মী হয়ে থাকি, তারেক রহমানের বিদেশে প্রত্যাবর্তন পরে এই যে আমাদের একটা ডিজাস্টার পজিশন থেকে আজকে যে নির্বাচনের জন্য আমি যাচ্ছি, সেখানে আমার পথটাকে যদি বড় করে দেখি, তাহলে কিন্তু আমার বিরুদ্ধে তারেক রহমান এই দল অবশ্যই শাস্তিযোগ্য। আপনি অপরাধ করলে এই ব্যবস্থাটা নিবে, হয়তো আমাকে কাউন্সিলিং করে আমাকে অন্য একটা অল্টারনেট একটা মানে একটা ভালো এইটা দিলাম না, তোমাকে অন্য একটা কিছু দিলাম। হাবিবুন নবী সোহেল, রিজভী আহমেদকে তো দেয় নাই, কোথায়? তারা কি বিদ্রোহ করেছে? আমি বলতে চাই, আপনি দেখছেন 9 জনকে বহিষ্কার করেছে। আজকে আমার কাছ থেকে আমার বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমাকে জিজ্ঞেস করেছে 3 আসনে আপনার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তা আমি বললাম এটা তো নিশ্চয়ই তুমি জানো। তারপরে বললো ইতিমধ্যে ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে, সে বাবার ফিরেও পেতে পারে, কিন্তু ধানের শীষের প্রতীক নিয়ে ওই স্বতন্ত্র নাম দিয়ে দলের পদ রেখে ধানের শীষের প্রতীক নিয়ে ওই ব্যক্তি বা যারা আজকে এখানে মানে প্রতিবাদ করতেছে, মানতেছে না, তাদের ধানের শীষের প্রতীক নিয়ে ইলেকশন করা সম্ভব না। এবং আমরা জানি 19 তারিখ এই মাসের এই মাসের 19 তারিখ উজ্জ্বল একটা লাস্ট ডেট। আমাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, উজ্জ্বল হবে না স্বেচ্ছায়। তারপরে দেখেন সারা বাংলাদেশে এক নিয়মের মধ্যে দিয়ে, এক সিদ্ধান্তের মধ্যে দিয়ে যারা ধানের শীষের বিপক্ষে দাঁড়াবে, ওনাদের বিপক্ষে দাঁড়ালে স্বতন্ত্র দাঁড়াতে হবে এবং সেটা দলের পরিচয় থাকবে না, অবশ্যই তাদেরকে বহিষ্কার করবে। ইতিমধ্যে আমাদেরকে ওইভাবে আমাদেরকে বার্তা দেওয়া। শুধু যে জামাত ইসলামী মানে যারা বলছেন তাদেরকে তো আপনারাও বলতে পারেন, ভাই জামাত ইসলামীও তো ধানের শীষ নিয়ে মানে নির্বাচন করছে, করে নাই 18 সালে? জামাত ইসলামী ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, 18 সালে নির্বাচন করেছে। তো জামায়াত ইসলামী মানে আজকে যাদেরকে বলছে যে বিএনপি গিলে খেয়েছে, তো জামায়াত ইসলামী কি বিএনপি গিলে খেয়েছে? মানে এই যে এই ন্যারেটিভগুলো যে তৈরি হয় অনেক সময়, আমরা অতীত ভুলে যাই আর কি। অতীত ভুলে গিয়ে এমন একটা মানে আমার শুধু ন্যারেটিভ তৈরি করা হয় এমন ভাবে যে প্রতিপক্ষকে আঘাত করাটাই আমার লক্ষ্য। আজকে আমি হাসান রুবেল ভাইকে একটা কথা বলতে চাই, উনি তো প্রয়াত, ওনাকে আমি দেখেছি ম্যাডামের সামনে থেকে গুলশান হিসেবে হাত ভোটে চ্যালেঞ্জ করে তারা বেরিয়ে গিয়েছিল। সুতরাং কার অ্যারোগেন্সি এবং বাস্তবতার বাইরে গিয়ে হ্যাঁ 2 দিন চটকদার কথা বলা যাবে, দিন শেষে কিন্তু সবাইকে কিন্তু ওই জনগণের কাঠ করে দাঁড়াতে হবে। সেজন্য অপেক্ষা করুন। দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে দীর্ঘ সময় ধরে আলোচনা করার জন্য। আমরা এখানে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।